আমরা দেখলাম যে গণকক্ষায়ের দুইটা পোলের মধ্যে আমরা মেডোরি নামের এই গত কয়েকদিন ধরে যে আলোচনা করছি, প্রত্যেকটা পোলের মধ্যে এক্সট্রিম পোলারিটি মেডিটামের মধ্যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং কিভাবে তার অসুখকর অভিজ্ঞতা, তার ব্যাড এক্সপিরিয়েন্স তাকে এক পোল থেকে আরেক পোলে নিয়ে যায়। এইটা আমরা আমাদেরকে দেখতে শিখতে হবে, বুঝতে শিখতে হবে। হ্যাঁ, সবসময় যে জার্নিটা বোঝা দরকার এই কারণেই। তো এই দুই পোলারিটি, দুই প্রান্ত, এই দুই প্রান্তের মাঝখানে যখন ওই পার্সন থাকে, তখন সে কেমন থাকে, তার সে একটা আলাদা ফেজে থাকে, সেটা আমাদেরকে বুঝতে হবে। এবং তারা যখন এই দুই প্রান্তের, মানে একদিকে কি বলছিলাম, একদিকে অনেক ভায়োলেন্ট, অনেক অ্যাঙ্গার, একদিকে মাইল্ড সফট, তাই না? এই দুই পোলে যখন মাঝখানে থাকবে, মাঝখানে আসবে, তখন তাদের মধ্যে কি থাকে, তাদের মধ্যে কিরকম ব্যালেন্স থাকে। ঠিক আছে, আমরা মেডোরি নামের পার্সন গুলার মধ্যে পাই যে এরা রাতকে কেমন ভাবে তাদের অ্যামিউজমেন্টের জন্য ইউজ করছে, তাদের খেলাধুলার জন্য ব্যবহার করছে। আমরা গত দিনের কেসটাতে দেখলাম, তাই না, মহিলাটা কি করছিল, রাত জেগে জেগে চ্যাট করে বা ওই যে গেম খেলে, ফ্রি ফায়ার খেলে। কেন খেলছে? তারা অ্যামিউজমেন্টের জন্য। তাহলে রাতটা তাদের কাছে কি অ্যামিউজমেন্ট, ডিজায়ার ফর নাইট, প্লেফুল এট নাইট, তাই না? আমরা গতদিন দেখলাম এক্সাজারেটিং এক্সালারেশন নাইট, আমরা দেখছিলাম গত ইয়েতে। সবকিছু রাত্রের সাথে, রাত আনন্দ ফুর্তির জায়গা। এরা কি করছে? ডিস্কোতে যেতে চাচ্ছে, এরা পাবে যেতে চাচ্ছে, নাইট ক্লাবে যেতে চাচ্ছে, ক্যাসিনোতে যেতে চাচ্ছে। এরা কোন স্লটটা কিনেছে? নাইট স্লটটাতে, রাতের বেলা। এখন তো আর সিনেমা হল গুলা নাইট শো হয় কিনা আমার তো এখন মানে আইডিয়া নেই, আমাদের রাজশাহীতে তো সিনেমা হল নাই। সিনেমা হল কি আছে? না, সিনেমা হল তো এখন ওই রকম নাই। সিনেপ্লেক্স একটা করছে, সেটা তো আলাদা হিসাব। আগেকার নাইট শো যেগুলো হতো, অ্যাডাল্ট শো যেগুলো হতো, সেগুলোতে তাদের একটা ক্রেভিংস থাকতো যাওয়ার, তারা অ্যামিউজমেন্টের প্রয়োজনে। তো দিনের বেলায় কেমন হয়, এরা দিনের বেলায় কিরকম হয়, সেটা আমাদের বোঝার দরকার আছে, সেটা আমাদের জানার দরকার আছে। ঠিক আছে, তাদের অনেক বড় বড় দেখা যাচ্ছে পাস্ট হিস্ট্রি থাকে, অনেক এক্সপিরিয়েন্স থাকে, অনেক ঘটনা প্রবাহ তাদের জীবনের মধ্যে দিয়ে চলতে থাকে, যেটা তাদের মনের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে, তাই না? আমরা প্রথম দিকে একটা আলোচনা করছিলাম, ছোট্ট করে একটা কেস বলেছিলাম, যে হাজবেন্ড, মনে আছে কিনা জানি না আপনাদের, হাজবেন্ড বিয়ের পর পরে, বিয়ের 3-4 মাস পর পরে বউকে রেখে চলে গেল সৌদি আরবে বা বাহিরের দেশে, প্রবাসে চলে গেল কাজের জন্য। এবার বউ কি করছে? বউ কিন্তু নতুন বিয়ে, সে আছে শ্বশুর বাড়িতে। তারপরে সে ধীরে ধীরে ওই যে পূজা অর্চনা করছে, ভজন করতেছে, আমরা বললাম না? তো এগুলা হলো ব্যাড এক্সপিরিয়েন্স, বিটার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, লাভ, মানে তার পার্টনার কি হলো, তাকে ছেড়ে চলে গেল, তাই না? তার লাভ, ভালোবাসা তার থেকে চলে গেল, বা তার পার্টনারের কাছে, আমরা অনেক কেসে পাই, পার্টনারের কাছ থেকে ভালোবাসা পাচ্ছে না, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে হতে পারে। ফ্যামিলির কাছ থেকে লাভ পাচ্ছে না, বন্ধু বান্ধবের কাছ থেকে পাচ্ছে না। তখন কি করে? তার মধ্যে তো একটা ভ্যাকেন্ট আছে, তাদের মধ্যে তো লাভ সিকনেস একটা বিষয় আছে। আমরা শুধুমাত্র অ্যান্টিম ক্রুডকে মনে করি লাভ সিকনেস, লাভের জায়গা, কিন্তু বিষয়টা এরকম না। দেন অ্যান্টিম ক্রুডের একটা এক্সট্রিম লেভেল কিন্তু আমরা মেডোরিনামের মধ্যে পাচ্ছি। তো এই যে ভ্যাকান্সি তৈরি হয়ে গেল, আমার বউ আমাকে ভালোবাসছে না, আমার হাজবেন্ড আমাকে সময় দিচ্ছে না, আমার শ্বশুর শাশুড়ি বা বন্ধু বান্ধব আমাকে যে ভালোবাসাটা দেওয়ার দিচ্ছে না, এই যে গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে, এই গ্যাপটা দূর করার জন্য, শোনেন, দুনিয়াতে কারো জন্য কোনো জায়গা ফাঁকা থাকে না, এটা সবসময় মনে রাখবেন। কোনো জায়গা ফাঁকা থাকে না। আপনার কাছে মনে হবে যে এক বয়ম, যে বয়মের মধ্যে সে, আমরা এই যে আজকে কিনতে গেছিলাম আপনার মেরিল আর কি ভেসলিন বয়মের মধ্যে ছিল,
তো দোকানদারের বয়ামের নিচে একটা বা দুইটা ছিল, মানে বাকিটা ফাঁকা। আসলে দুনিয়াতে কোনো জিনিস ফাঁকা থাকে না, যখন আপনি ওগুলা তুলে নেবেন অ্যাটলিস্ট বাতাস দিয়ে পূর্ণ হয়ে যাবে। এইরকম কারো মনে, কারো জন্য দীর্ঘ সময় ধরে ফাঁকা জায়গা থাকে না। এটা ভালো করে মাথায় রাখবেন। কি হয়ে যায়, কিছু না কিছু দিয়ে সেটা ভ্যাকান্টটা ফিল আপ হয়ে যায়। তো এই ভালোবাসার ভ্যাকান্সি যখন হয়ে যায় তখন এরা কি করে, তখন ধীরে ধীরে এরা এনিমেলদের প্রতি অ্যাটাচ হয়ে পড়ে। পেটের প্রতি, পেট এনিমেল মানে কি, তার গৃহপালিত পোষা প্রাণী, তার প্রতি তার অ্যাটাচমেন্ট বেড়ে যায়। আবার এরকমটা ঘটে, তার রিলেশন, তার প্রিয়জন তার লাইফ থেকে যখন কাট অফ হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যায়, তখনও তার মধ্যে এরকম হয়ে যায়। ওই যে কেসটার কথা যেটা বললাম, যে শ্বশুর বাড়িতে থাকছে, হাজবেন্ড চলে গেছে বিদেশে, তার মানে কি, সে হাজবেন্ড কাট অফ হয়ে গেল, তার ইয়ে থেকে কাট অফ হয়ে গেল। সে চাচ্ছিল একটা ভালো লাইফ লিড করতে, একটা ভালো ফ্যামিলিয়ার লাইফ লিড করতে। সে কিন্তু মেডোরিনাম ছিল না, সে কিন্তু মেডোরিনাম ছিল না, পালসিটিলা ছিল হয়তোবা, অ্যাটেনশন তার প্রয়োজন ছিল, ওয়ান্ট ছিল, অ্যাটেনশন ওয়ান্ট ছিল, কিন্তু সে পেল না। যখন কাট অফ হয়ে গেল তখন ধীরে ধীরে সে কিন্তু মেডোরিনামের দিকে চলে গেল। তো এরকম আমরা অনেক কেস দেখি যেখানে ওই হাজবেন্ড থাকে না, রাজশাহীতে বউকে রেখে চলে গেছে, ঢাকায় চলে গেছে, বিদেশে চলে গেছে, বা অন্য জায়গায় চলে গেছে। আবার দেখা যাচ্ছে একই জায়গায় আছে কিন্তু হাজবেন্ড যেন অপরিচিত কেউ, একই বাসায় থাকে। আছে না এরকম আমাদের ফ্যামিলি গুলাতে? অনেক পাবেন। বিয়ে করেছে অনেক ধুমধাম, খুব ভালো ফ্যামিলিতে, হাজবেন্ডের মন পায় না। কাহিনী তো একই হলো, ফিলিংসটা তো একই হলো। তো এইরকম ক্ষেত্রগুলাতে হয় এই ওয়াইফ একটা থট, একটা চিন্তার মধ্যে আবদ্ধ হয়ে যায়, একটা মানে একটা জায়গায় সে খোয়ায় যায়, হারিয়ে যায়। আমরা কি করে বুঝবো? ধরেন যে দুধ জাল দিচ্ছে, চুলাতে বয়েল করতে দিয়েছে, দুধ জাল দেওয়ার সময় দেখেন আমাদের অনেক মহিলারা নাড়তে থাকে নাড়তে থাকে, সে নাড়ছে, তাকায় আছে ওইদিকে, তাকায় আছে জাস্ট এইভাবে নেড়ে যাচ্ছে, অথচ দুধ বলক হতে 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 দেখা যাচ্ছে উপচায় একদম, মানে পাতিল উপচায় চুলার মধ্যে পড়ে যাচ্ছে, হুঁশি নাই, করে যাচ্ছে, নেড়ে যাচ্ছে নেড়ে যাচ্ছে। কেন হয় না? আমি কি ভুল বললাম? এরকম হয়, আমরা সিনেমাতেও দেখি। নাই, আরেক দিকে সে হারিয়ে গেছে, নেড়ে যাচ্ছে। তার মানে কি, সে ওই বর্তমান সিচুয়েশনের মধ্যে নাই, সে অন্য কোন একটা জায়গায় হারিয়ে গেছে। আমি আমি কি বোঝাতে চাই, মানে বোঝাতে চেষ্টা করলাম, আপনারা কি বুঝতে পারছেন? যখন আমি আমার বর্তমানে থাকবো না, তখন কি হবে, আমার সামনে কি হচ্ছে সেটা ইয়ে থাকে না। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি পাই, ইয়ে পড়াচ্ছে, বাচ্চাকে পড়াচ্ছে টিচার, পড়তে আমাদের দেশটা স্বর্ণপুরী, যাকে দেখি তাকে ভালো লাগে, আমাদের দেশের, এই বারবার বলতেছে কিন্তু বাচ্চার মন নাই। এবার যখন বাচ্চাকে জিজ্ঞাসা করছে একটা কোশ্চেন, যে এই বলো তো এরপরে কি হলো, আর পারে না। হ্যাঁ, এমনও হয় যে বাচ্চাকে টিচার কোশ্চেন করছে, বাচ্চা কোশ্চেনও শুনতে পাচ্ছে না, পুরোপুরি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছে। তাদের যে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তাদেরকে যে টাস্ক দেওয়া হচ্ছে, তারা কখনোই পূরণ করতে পারতেছে না। বড়দের ক্ষেত্রেও হয়, কথা বলতেছে, কথা বলতে বলতে প্রশ্ন করে ফেলেন, আর পারতেছে না, আর সে ওটার উত্তর দিতে পারতেছে না। পেশেন্টের ক্ষেত্রেও আপনি পাবেন, গল্প হচ্ছে, কথা বলতেছেন, বলতে হ্যাঁ আমি কি বললাম বলেন দেখি, বুঝতে পারছেন, আর বলতে পারছে না, আর মাথায় কাজ করছে না। তো এরকমটা হয় বেসিক্যালি, সে যখন বর্তমান পরিস্থিতি, বর্তমান সিচুয়েশনের মধ্যে না হয়ে তার মন মানসিকতাটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। এইরকম অবস্থা থাকলে সে কোনো কাজই সম্পন্ন করতে পারবে না। আমাদের রুব্রিক্স আছে, ডেলুশন বিজনেস, ডেলুশন বিজনেস, অ্যাকমপ্লিশড বিজনেস কুড নেভার বি অ্যাকমপ্লিশড, মানে শেষ করতে পারে না। ঠিক আছে? তার অতীতের ঘটনার ব্যাড ইম্প্যাক্ট তার মনের মধ্যে কি করে, তার মনের মধ্যে
তার কনসেন্ট্রেশনটাকে কমিয়ে দিচ্ছে। অতীতের কোনো ঘটনা, তার হাজবেন্ড চলে গেছে, তার সে যে কাজটাতে অ্যামিউজড হতো সেটা তাকে করতে দেওয়া হচ্ছে না, সেটাতে তার যে ডিজায়ার ছিল, আমরা যেটাকে সেক্সুয়াল ডিজায়ার বলতেছি, সেক্সুয়াল মানে তো আমরা শুধু ফিজিক্যাল রিলেশন বুঝতেছি না, যেটাতে তার একদম অতপ্রত মানে ড্রাইভ ছিল, সে ড্রাইভটা তার যখন হচ্ছে না, তখন সে কি করতেছে, এটা তার মনের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট করতেছে। এই ব্যাড ইম্প্যাক্ট কি করতেছে, তার কনফিডেন্স লেভেলটাকে কমায় দিচ্ছে, অথবা দেখা যাচ্ছে সে পুরোপুরি কনফিডেন্সই হারাই ফেলতেছে। সে এই অবস্থায় এমন একটা স্টেটে ল্যান্ড করছে, এমন একটা মানসিক অবস্থা তার মধ্যে তৈরি হচ্ছে যেখানে তার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, পুরা ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি, ব্রেনের যে যে অংশগুলা এই জিনিসগুলো প্রসেস করে, পুরা জায়গাকে পুরা জায়গায় ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অথবা যে পরিমাণ অ্যাক্টিভিটি তার ব্রেনের মধ্যে ওই ফ্যাকাল্টি গুলার মধ্যে প্রয়োজন, সেরকম সেই লেভেলে সেগুলো অ্যাক্টিভ হচ্ছে না। কেন অ্যাক্টিভ হচ্ছে না, কেন অ্যাক্টিভ হচ্ছে না এটা আমাদের জানা দরকার, তাই না? কেন অ্যাক্টিভ হচ্ছে না? ব্রেনের এই ফ্যাকাল্টি গুলা, যে লোব গুলা, যে নিউরন গুলা, যে প্রসেসিং জায়গাগুলা অ্যাক্টিভ হচ্ছে না। কেন অ্যাক্টিভ হচ্ছে না? কারণ তার যে রিকোয়ার্ড ম্যানার, তার যে প্রয়োজনীয় আচার আচরণ তার জন্য, বা তার যে মানে কর্মধারা, বা তার যে চাহিদা, তার যে ইনভায়রনমেন্ট থেকে, ইনভায়রনমেন্ট বলতে বুঝাচ্ছে যে স্বামীর থেকে, যেমন ওই মহিলা চাচ্ছিল যে স্বামী তার সাথে ঘর করুক, 2-3 বছর যাক, একটা সন্তান টন্তান আসুক, তারপর বিদেশে চলে যাক, কিন্তু সে তা করলো না, 3-4 মাস পরে চলে গেল, তাই না? 3-4 মাস পরে চলে গেল। তো এটা কি হলো, তার সে যে পরিবেশটা চাচ্ছে, সে যে ইনভায়রনমেন্ট, গত দিন যে কেসটা আমি শেয়ার করেছি, আমি শেয়ার করছি না, আপনারা পড়েছেন মনে হয়, আমি একটু আলোচনা পরে করছি। সেখানে কি হলো, বাচ্চা বাচ্চা চাচ্ছে যে এই সায়েন্স প্রজেক্ট আমি এটা একটা করব, একটা সায়েন্স প্রজেক্ট, একটা প্রজেক্ট মাথায় আসছে। আমার নিজেরও হতো, আমি প্রজেক্ট খুব পাগল ছিলাম, অনেকেই আপনারা আছেন যে এই সায়েন্স প্রজেক্ট গুলো করতে ভালো লাগে। আমি ক্লাস 3-4 থেকে এগুলো পছন্দ করতাম। তো এই বাচ্চার কি হলো, সে একটা প্ল্যানিং করলো, তার প্ল্যানিং টিচারদেরকে বুঝালো যে এইভাবে করতে চাই, টিচার বললো আচ্ছা ঠিক আছে, তুমি একাই না, এগুলা টিম ওয়ার্ক, তুমি টিম নিয়ে করো। কিন্তু টিমের লোকজন তাকে করতে দিচ্ছে না, তার উপরে টিচার সবাই একটা এনবার্গো দিয়ে দিল, এটা করা যাবে না, এটা করা যাবে না, মানে কি, এনভায়রনমেন্ট থেকে সে সাপোর্টটা পাচ্ছে না। তার যে রিকোয়ার্ড, তার যে রিকোয়ার্ড ডিজায়ার, তার যে ওয়ান কাইন্ড অফ, তার তো একটা সেক্সুয়াল ডিজায়ার, মানে সে পুরোপুরি ইনভলভ হতে যাচ্ছে, সেটা সে পাচ্ছে না। তখন তার এই ব্রেন কাজ করা বন্ধ করে দিচ্ছে, প্রসেস করা বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, এই কারণে ব্রেন গুলো তখন অ্যাক্টিভ হচ্ছে না। আমাদের একটা রুব্রিক্স আছে, আমাদের একটা রুব্রিক্স আছে, রুব্রিক্সটা হলো অ্যালকোহলিজম, টিমিডিটি ফর্ম। অ্যালকোহলিজম, আমি ব্যাখ্যায় আসছি। অ্যালকোহলিজম, টিমিডিটি, তার আগে কেসটা একটু ওপেন করে, কেসটা হয়েছিল আপনারা ইয়েতে তো, গুগল ক্লাসরুমে তো সবাই দেখেছেন, তাই না? আচ্ছা, তো মেডোরিয়ামের মধ্যে আমরা কি দেখছি, টিমিডিটি, তাই না? মেডোরিয়ামের ধরনের কি ধরনের টিমিডিটি থাকে, একজন লিখেছেন, কে যেন, একজন না কয়েকজন লিখেছেন এক্সট্রিম লেভেলের টিমিডিটি, এই বাচ্চা ওই কেসের ক্ষেত্রে লিখেছেন। ভালো লাগলো যে আপনারা টিমিডিটিটা মানে প্রথাগত ধারার বাহিরে আপনারা টিমিডিটিটা নিতে পারছেন। আজকে সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেকজন অ্যান্সার করেছেন, অনেকজন, মানে আমি যেটুকু আশা করেছি আমার আশার থেকেও আপনারা বেশি পার্টিসিপেট করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ, যে আপনারা আগে না আসলে আসলে হবে না। হ্যাঁ, এই আর কি। তাহলে আমিও একটু উৎসাহিত হই, সবাই যদি ইন্টারাকশন করেন। তো মেডোরি নামের টিমিডিটি আমরা কিন্তু সব লেভেলে এসে পাই। এরা কি হয়, টিমিডিটির ক্ষেত্রে আমি কি বলেছিলাম, টিমিডিটি আমরা কখন নেব, মনে আছে কারো? কখন নিব আমরা টিমিডিটি, বলেন একজন। আমরা টিমিডিটি রুব্রিক্সটা কখন ব্যবহার করব? যখন ওপেন হবে না। হ্যাঁ, রুগী আপনার সামনে কথা বলবে না, প্রশ্ন করছেন,
সে ওটা অ্যাভয়েড করবে, প্রশ্ন করছেন অ্যাভয়েড করবে, বা উত্তরই দিচ্ছে না, আরেক দিকে তাকাচ্ছে, আমরা তখন নিব, মানে ওপেন আপ হচ্ছে না, তার বিষয়টা ওপেন করছে না, তখন আমরা নিব টিমিডিটি। তো এই টিমিডিটি নিয়ে কিন্তু মেডোরি নামের অনেকগুলা রুব্রিক্স আছে, অনেকগুলা রুব্রিক্স আছে। তার মধ্যে একটা রুব্রিক্স হচ্ছে টিমিডিটি পাবলিক অ্যাপিয়ার ইন, মানুষের সামনেই যেতে চায় না। অনেক বাচ্চারা বলে যে আমরা জিজ্ঞাসা করি যে বাসায় যখন নতুন কেউ আসে তখন কি করে, ওর বাচ্চারা সামনেই যেতে চায় না। কারণ সামনেই যেতে চায় না, আমাদের মাথার মধ্যে ব্যারাইটা কাজ করে, আমাদের মাথার মধ্যে আর কি কাজ করে, স্টামোনিয়াম কাজ করে। হ্যাঁ, কিন্তু দেখেন মিডোরিনামও ওইখানে টিমিডিটির বিষয়টা আছে। আবার হচ্ছে টিমিডিটি পাবলিক অ্যাপেয়ার ইন, টু টক ইন পাবলিক, পাবলিকের সামনে সে অ্যাপেয়ার হবে না, কেন, কথা বলার জন্য, কথাও বলবে না, সামনেও যাবে না, কথাও বলবে না। এর মধ্যে আমরা কিন্তু মিডোরিনামকে পাই। তারা বেসিক্যালি মিডোরিনাম কেন এরকম টিমিডিটি করে বা কেন এরকম আসে, কারণ তারা বুঝতে পারে না যে আমাকে কি ধরনের আচরণ করতে হবে, আমার বিহেভটা কি করতে হবে। তাদের ট্যালেন্ট, তারা তো ট্যালেন্ট। আমরা মেডোরিনাম কি বলছি, বারবারই বলছি, খুবই ট্যালেন্ট। আমাদের ম্যাথমেটিক্যাল যতগুলো মেডিসিন আছে, সেই মেডিসিন গুলোর মধ্যে অন্যতম ট্যালেন্টেড মেডিসিন কিন্তু মেডোরিনাম। খুবই ট্যালেন্ট, ইন্টেলেকচুয়াল ব্যক্তি। এরা বুঝতে পারে না যে এত ইন্টেলেকচুয়াল ব্যক্তি তাহলে টিমিডিটি হয় কি করে। যার এত বুদ্ধি, যার এত ট্যালেন্ট, সে কি করে টিমিডিটি হয়, তার কেন ওপেন আপে সমস্যা হয়? কারণ সে বুঝতে পারে না যে আমার ট্যালেন্ট আমি দেখাবো কি করে, আমার ট্যালেন্টটাকে আমি দেখাবো কি করে, সেটা সে বুঝতে পারে না। তো আমি কিভাবে আমাকে প্রেজেন্ট করব, আমি কিভাবে আমাকে প্রজেকশন করব, এই বিষয়গুলা তাকে অনেক বেশি ভাবায়। এগুলা নিয়ে সে মুশকিলের মধ্যে পড়ে যায়, এই জন্য সে নিজেকে গুটিয়ে নেয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি এই টিমিডিটিটা, এই টিমিডিটিটা পরবর্তীতে ডালনেসে রূপান্তরিত হয়। আমরা যখন ইয়ে নিয়ে আলোচনা করেছিলাম, ব্যারাটাকার, ব্যারাটাকার ডালনেস কি জিজ্ঞেস করলা, লুকিংই আলাদা, ভাবলে এইরকম একটা লুকিং থাকে। তো এই লুকিংটাও কিন্তু আপনি মেডোরিনামের মধ্যে পাচ্ছেন। কিন্তু প্রথমে টিমিডিটি, তারপরের স্টেজে হচ্ছে ডালনেস চলে আসছে, এক্সট্রিম লেভেলের ডালনেস আমরা কিন্তু ইয়ের মধ্যে পাই। তো মেডোরিনাম খুব সেনসিটিভ। আমি আজকে একটা কোশ্চেন করেছিলাম ওই কেসটাতে, আসলে কেসটা শুরু হলো থেকে, ঝামেলাটা শুরু হলো থেকে, অনেকে লিখেছেন, অনেকে কাছাকাছি গেছেন, অনেকে আমার হয়তো প্রশ্নটা বুঝতে পারেননি, এই কারণে আসতে পারেননি। তো মেডোরিনামে গতদিনও বলেছিলাম এরা হচ্ছে সেনসিটিভ রেপ্রিমাইন্ড টু। আমাদের রুব্রিক্স আছে সেনসিটিভ রেপ্রিমাইন্ড টু, সেনসিটিভ, ওভার সেনসিটিভ, জেনারেল রেপ্রিমাইন্ড, ক্রিটিসিজম, রিপ্রোচিং টু। তার মানে মেডোরিনামের শুরু বললাম না, স্লাইটেস্ট কন্ট্রাডিকশন, স্লাইটেস্ট খোঁচা, স্লাইটেস্ট ক্রিটিসিজম, স্লাইটেস্ট রিপ্রোচ, এরা কিন্তু সহ্য করতে পারে না, তার প্যাথোলজি গ্রো হয়ে যায়। এরা তখন কি করে দেয়, উইপিং রিপ্রিমাইন্ডেড টু, রিপ্রিমাইন্ডেড হলেই সে কিন্তু উইপ করা শুরু করবে, কান্নাকাটি শুরু করে দিবে। হ্যাঁ, এবং কান্নাকাটি তো না, উইপিং মানে আমি কি বলেছিলাম, উইপিং মানে কি, উইপিং কাকে বলে, ভেঙে পড়া স্যার। ভেঙে ভেঙে পড়া, পড়া। নট নেসেসারি চোখ দিয়ে পানি ঝরবে। হ্যাঁ, তো রিপ্রিমাইন্ডটা কি, তিরস্কার, তাকে যদি তিরস্কার করা হয়, লাঞ্ছনা করা হয়। রিপ্রিমাইন্ড মানে কি, লাঞ্ছনা করা, তাই না, তিরস্কার করা, ভৎসনা করা। তখন সে একদম ভেঙে পড়ে, একদম এত মানে এনার্জেটিক, এত স্পিরিটেড পারসন, সে ভেঙে পড়ছে। তার সাথে তাকে যদি কর্কশ কথা বলা হয়, তাকে যদি কটু কথা বলা হয়, সে কিন্তু একদম মুশড়ায় পড়ে, স্যাডনেসে চলে যায়। আমাদের রুব্রিক্স আছে স্যাডনেস, হাস, স্যাডনেস ফ্রম হাস ওয়ার্ডে, কর্কশ কথায় সে স্যাড হয়ে পড়ে, দুঃখী হয়ে পড়ে। ডিসপেয়ার, ক্রিটিসিজম ফ্রম এ স্মলেস্ট, স্মলেস্ট ছোট্টতম, ছোট্টতম, যেটাকে আমরা ধরবই না এরকম ছোট্টতম যদি ক্রিটিসিজম তাকে করা হয়, সে ডিসপেয়ার হয়ে যায়, ডিসপেয়ার, হতাশ হয়ে পড়ে। ঠিক আছে, এই বিষয়গুলাই মূলত
মেডোরিনামকে অনেক অনেক বেশি ডাল করে তোলে। ওই কেসটাতে কিন্তু ওই পার্সন ডাল হয়েছে, অন্য কিছু না, তাকে পারফর্ম করতে দেওয়া হচ্ছে না, তার লিবার্টিজম চলে গেছে, হ্যান ত্যান, এটা না। বেসিক্যালি সে হয়েছে যে ক্রিটিসিজম, আমি ওখানে কিন্তু লিখেছিলাম, আপনারা খেয়াল করছেন, ওকে চান্স পেলে, বাচ্চারা যা করে আর কি, খোঁচাখুচি করে, ওকে খোঁচা দিয়েছে, এই খোঁচাতে সে ডাল হয়ে পড়েছে। কেসটা আবার পড়ে দেখেন, খোঁচাতে অনেক বেশি ডাল হয়ে পড়ে। স্মলেস্ট ক্রিটিসিজম, হ্যাশ ওয়ার্ড, এটাতে সে ডিসপেয়ারে চলে যাচ্ছে, স্যাডে চলে যাচ্ছে। তখন কি হয়? তখন সে অনেক বেশি অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যায়। প্রথমে অ্যাবসেন্ট মাইন্ড হবে, তারপরে ডালনেসে চলে যাবে। এরপরে আমি যে একটা রুব্রিক্স বলতে বলতে আলোচনা আরেকদিকে নিয়ে চলে গেলাম, সেটা হচ্ছে অ্যালকোহলিজম ফ্রম টিমিডিটি। অ্যালকোহলিজম ফ্রম টিমিডিটি, এটা কি? আমরা কি অ্যালকোহলিজম ফ্রম টিমিডিটি, তাহলে এই রুব্রিক্সটা কি শুধুমাত্র যারা মদ পান করে তাদের ক্ষেত্রে নেব? যদি তাদের ক্ষেত্রে নিতে হতো, তাহলে জেনারেল ফুড ডিজায়ার, অ্যালকোহলিজম, অ্যাগ্রাভিশন ডিজায়ার, আমাদের রেপার্টরি চ্যাপ্টার আছে না জেনারেল, জেনারেল চ্যাপ্টারের মধ্যে কি আছে? ফুড ডিজায়ার। ফুড ডিজায়ারের মধ্যে ওখানে অ্যালকোহল, ওখানে আছে অ্যাগ্রাভেশন, অ্যামুলারেশন, ডিজায়ার, এরকম করে চ্যাপ্টার চ্যাপ্টার করে ভাগ করা আছে রুব্রিক্স। তাহলে ওখানে থাকতো, এটা মাইন্ডের মধ্যে আসতো না। তার মানে নিশ্চয়ই এই অ্যালকোহলিজমের নিশ্চয়ই কোনো একটা মানে আছে, নিশ্চয়ই কোনো একটা অর্থ আছে, যে কারণে এটাকে মাইন্ডের মধ্যে ঢুকাইছে। আমাদের শ্রদ্ধেয় গুরুজনরা কিন্তু অতই ইয়ে না, বোকা না। আমরা যেভাবে দেখতেছি, আমরা এখন তো হয়ে গেছে, অনলাইনেও পাওয়া যায় অনুবাদকৃত রুব্রিক্স, এত সোজা না। হোমিওপ্যাথিটা এত সোজা না, আমরা যেভাবে অনুবাদ করছি সে অনুবাদে অনুবাদ না, এটা মাইন্ডের মধ্যে আছে। তার মানে এর নিশ্চয়ই প্রত্যেকটা ওয়ার্ড সিগনিফিকেন্ট। তো অ্যালকোহলিজমটা কি? অ্যালকোহলিজম কি বলেন তো? এমনি ইন জেনারেল অ্যালকোহলিজম বলতে আমরা কি বুঝি? কেউ একজন? অ্যালকোহলিজম আমরা কাকে বলি বাংলা যদি করি? আসক্তি। অ্যালকোহলিজম, আসক্তি। অ্যালকোহলিজম মানে আসক্তি। কি আসক্তি? মদা, মদে আসক্তি, তাই না? অ্যালকোহলে আসক্তি, তাই তো? এখন এক নারীতে আসক্তি, অনেকের আছে না, মেয়ে মানুষ দেখলেই পাগল হয়ে যায়, সেটা কি অ্যালকোহলিজম? তো যাক, অ্যালকোহলিজম মানে এটা না যে আমি এক ঢোক খাই ফেললাম, এক ঢোক মদ খেয়ে নিলাম। আমাদের তো হোমিওপ্যাথদের অনেক সুবিধা, হ্যাঁ অনেক সুবিধা, অসুবিধা আছে না, আরএস এক ঢোক খেয়ে নিলাম। আমাদের তো একদম ফ্রেশ আরএস থাকে, এক ঢোক খেয়ে ফেললাম, হ্যাঁ এটা অ্যালকোহলিজম হয়ে গেলাম, বিষয়টা কিন্তু না। অ্যালকোহলিজম, অ্যালকোহল প্লাস আইএসএম, ইজম। এই ইজম মানে কি? যেখানে প্যাথোলজি ডেভেলপ করেছে। আমরা যদি অ্যালকোহলিজমটাকে যদি সিলেবল করি, তাহলে এরকম দাঁড়াচ্ছে, তাই না? অ্যালকোহল প্লাস ইজম, তাহলে আইজম, ইজম মানে প্যাথোলজি ডেভেলপ করেছে, ঠিক আছে? টিমিডিটি, এখানে কি বলছে? অ্যালকোহলিজম ফ্রম টিমিডিটি, টিমিডিটি থাকা সত্ত্বেও, টিমিডিটি মানে লাজুকতা থাকা সত্ত্বেও অ্যালকোহলিজমের প্যাথোলজি ডেভেলপ করেছে, বিষয়টা এরকম। মানে আমি যদি অর্থ করি, তো টিমিডিটি থাকা সত্ত্বেও এরা কি করছে? ডিপেন্ডেন্সি খুঁজতেছে। টিমিডিটি মানে কি? আমি তো ওপেন হব না, কিন্তু তারপরও সে ডিপেন্ড হতে চাচ্ছে, অন্য কোনো একটা জায়গা থেকে স্টিমুলেশন চাই। স্টিমুলেশন, আমরা অ্যালকোহল কেন খাই? আমরা তো কেউ খাই কিনা যাই না এখানে, আমি নিজেও খাইনি, আমি কখনো টেস্টও করে দেখিনি, মানে হোমিও ওষুধ ছাড়া। হোমিও ওষুধ আবার ওই অ্যালকোহল মনে করে খাইনি কখনো। তো অ্যালকোহল মানুষ কেন খায়? একটা স্টিমুলেশনের জন্য খায়। ধরেন সাধারণত আমরা কি জানি? প্রেমে ছাকা খাইছে, এই হয়েছে, সিনেমা দেখে আমরা যেটা জানি, তখন সে বোতলে বোতলে খাচ্ছে, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যারা ওভার এক্সারশন, অনেক বেশি লোড, অনেক বেশি ফিজিক্যাল, মেন্টাল, পারিবারিক, বিজনেস, বিভিন্ন লেভেলের যখন অনেক চাপ, এই চাপ আর নিতে পারে না, তখন এক ঢোক করে খায়। আমার একটা পেশেন্ট আছে, সে কিন্তু, তাকে অ্যালকোহলিজমের মধ্যে নেওয়া যায়, কিন্তু সে নেশা করে না, তার খাওয়াই লাগে। সারাদিন বড় ব্যবসা আছে, অনেক কিছু করে, অ্যাপার্টমেন্টের
মানে ডেভেলপারের কাজ করে, হ্যান ত্যান, আর ভালো লাগে না, মাথাটা জাম হয়ে থাকে, সে এই 11:30 থেকে 12টা পর্যন্ত তার একটা জায়গা আছে, সেখানে যে সে ওই 2-1 পেক খায়। এটা কেন খায়? সেটা স্টিমুলেশন নাই। তো টিমিডিটি আছে, তার সত্ত্বেও তার স্টিমুলেশনের প্রয়োজন হয়। হ্যাঁ, তো আমরা যেহেতু মাইন্ডের মধ্যে আছে, আমরা এটাকে বুঝবো যে এনভায়রনমেন্ট থেকে যে কোনো ফরম্যাটেই হোক, সে একটা স্টিমুলেশন পেতে চায়, একটা সহায়তা পেতে চায়। এটা তার মধ্যে এমন ভাবে ক্রিয়া করে, এমন ভাবে কাজ করে যে সে ওটাকে রাত দিন খুঁজতে থাকে, রাত দিন ওটার পিছনে হন্যে সার্চিং করতে থাকে। ঠিক আছে? তো অ্যালকোহলিজম টিমিডিটি ফর্ম হলো যখন কেউ তাকে কিছু জিজ্ঞাসা করবে, হ্যাঁ, জিজ্ঞাসা করে যে এটা কি, ওটা কি হয়েছে, তখন সে সেটা বলতে পারে না। অ্যালকোহলের মধ্যে থাকলে যেরকম স্বাভাবিক চৈতন্যতা থাকে না, চৈতন্যতা মানে যারা অ্যালকোহলিক অনেক বেশি লোডেড, তাদের মধ্যে স্বাভাবিক যে চৈতন্যতা বা চেতনা, কনসাস, সেই বিষয়টা থাকে না। তো এদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, এরা কিছু বলতে পারছে না, তাদের মাথা কাজ করছে না, আবার তারা টিমিড, তাদের মধ্যে লাজুকতা থাকে। ঠিক আছে? আর তারা যখন অ্যালকোহলিজমে থাকে, তখন কি হয়, তারা ওই নিজেকে ওইভাবে এক্সপ্রেস করতে ওই ওই লেভেলে পারছে না। হ্যাঁ, বা যেমন ধরেন যে আরেকটা অর্থ এখানে ইয়ে করা যায়, হ্যাঁ, আরেকটা অর্থ এখানে দেওয়া যায়। শুনতে পাচ্ছেন না আপনারা? হ্যালো? জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যারা শুনতে পান না একটু লিখে দেন তো, যারা শুনতে পান না তারা ডিসকানেক্ট হয়ে আবার রিকানেক্ট হতে বলেন। হ্যাঁ, একজন একটু লিখে দেন তো। কোন জায়গায় ছিলাম? অ্যালকোহলিজম, টিমিডিটি অ্যালকোহলিজম। হ্যাঁ, ধরেন যে এটা এটাও একটা অর্থ যে এরা তো পরিত্রাণ পায়, পরিত্রাণ পেতে চায়, একটা কিক পেতে চায়, ভালো ওয়ার্ড মনে আসছে, কিক পেতে চায়, যে টিমিডিটি কিক পেতে চায়। তো এরা এই জন্য নিজের এই ডিপ্রেশন বলেন, নিজের এই চাহিদা, এগুলা অনেকের কাছ থেকে যখন পাচ্ছে না, তখন এরা কি করতেছে, অন্য কারোর সাথে দেখা যাচ্ছে চ্যাটিং করতেছে, বা অন্য কোনো অ্যাডিকশনের দিকে চলে যাচ্ছে, গেমিং করতেছে, অথবা দেখা যাচ্ছে যে আদার্স আরো এই টাইপের কাজ টাজ করতেছে। ধরেন যে এমন একটা ফ্রেন্ড সার্কেলের সাথে সে জড়ায় পড়লো, যেটা স্বীকৃত কোনো সার্কেল না, যেটাকে কেউ স্বীকৃতি দিবে না, তার পরিবার স্বীকৃতি দিবে না, তার সমাজ স্বীকৃতি দিবে না, পরিবারের সদস্যরা মেনে নেবে না। ঠিক আছে? কিন্তু তারপরেও সে তাদের সাথে, ওই যে সেদিন গতকালকে একটা কথা বললাম না, বাচ্চার মা বলতেছে যে তুমি এদের সাথে মেশো না, এরা ভালো ছেলে না, এরা কিশোর গ্যাং। কিন্তু বাচ্চা মনে করছে যে না, আমার সাপোর্টের জন্য এদের সাথে দরকার। মা যেটা বলতেছে মায়ের এটা ঠিক না, মায়াকে অগ্রাহ্য করে, মায়ের অবর্তমানে সে চুরিচামারি করে তাদের সাথে মিশতেছে, তার ইয়ে করতেছে, এই যে অ্যাডিকশন তাদের প্রতি তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এগুলো কিন্তু অ্যালকোহলিজম টিমিডিটি ফর্ম হতে পারে। তো অ্যালকোহল হচ্ছে এমন বস্তু যা আপনার শরীরের জন্য টক্সিক। এটা, অ্যালকোহল হচ্ছে আপনার শরীরের জন্য ক্ষতিকর, অতিমাত্রায় ক্ষতিকর, অতিমাত্রায় নেওয়াটা ক্ষতিকর। আর আপনি সেটা কি করছেন, বেশি বেশি করে নিচ্ছেন, আপনি বেশি বেশি করে নিচ্ছেন। এবং এর সাথে টিমিডিটি থাকতেছে। টিমিডিটির কারণে আপনি এক্সপ্রেস করতে পারছেন না, বাইরে বাইরে খুঁজছেন, তার বডি এবং মানে ফিজিক্যালি এবং মেন্টালি সে এক ধরনের বহির্মুখিতা হয়ে পড়েছে, বাইরে বাইরে খুঁজতেছে। তখন কি হচ্ছে, তার মনের মধ্যে কনফিউশন অফ মাইন্ড তৈরি হচ্ছে। কনফিউশন অফ মাইন্ড কিসের তৈরি হচ্ছে? আমাদের একটা রুব্রিক্স আছে, কনফিউশন অফ মাইন্ড অ্যাজ টু হিজ আইডেন্টিটি। তার আইডেন্টিটি মানে কি? পরিচয়। তার পরিচয় নিয়ে কনফিউশন অফ মাইন্ড। আমি কে? আমি কোত্থেকে এসেছি? আমি কার কি? আমি কি করি? সে তার আইডেন্টিটি খুঁজে বেড়ায়, কিন্তু কোনো ওয়ে পায় না, চ্যানেল পায় না। কিন্তু রাত্রেবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে,
যখন কেউ তাকে দেখবে না, তাকে বাধা দিতে আসবে না, তার অ্যাক্টিভিটিসে কোনো প্রকার ঝামেলা করবে না, তখন সে এনজয় করবে। ঠিক আছে, সে জানে যে পরিবারের লোকজন স্বীকৃতি দেবে না, মেনে নিবে না। দিনের বেলায় তারা কি করছে, দিনের বেলায় তখন তারা আর ওই অ্যাক্টিভিটিসে যাচ্ছে না, কারণ বাবা মা তো মেনে নিবে না, ফ্যামিলি মেম্বার তো মেনে নিবে না। তো ডে টাইমে তখন তারা কি থাকছে, তারা তাদের যে ইয়ে নিয়ে সেটাতে একটা নির্দিষ্ট কর্মকাণ্ড নিয়ে তারা নিমগ্ন থাকতেছে, তারা ডাল হয়ে থাকতেছে, তারা ডাল হয়ে থাকতেছে। আর রাত্রের বেলা কি করছে, যে নিষিদ্ধ কাজগুলো আছে, যেগুলা সাপোর্টেড না, যেটা সাপোর্টেড না, সেই বিষয়ে সে অ্যামিউজ করতেছে, প্লে করতেছে। তাইলে তাহলে কি হচ্ছে, পুরো বিষয়টার মধ্যে এক ধরনের কন্ট্রাডিক্টরি স্টেজ থাকতেছে। একটা সময় সে দিনের বেলা সে কি থাকতেছে, ডাল থাকতেছে, অ্যালকোহলিজমে থাকতেছে, ধরে নিলাম অ্যালকোহলিজমে থাকতেছে, আর রাত্রের বেলায় তার ডিমিডিটি ভেঙে সে নিষিদ্ধ কাজ যেগুলা আছে সেই জায়গাগুলোতে যাচ্ছে। তো এইভাবে যখন ধরেন যে দিনের পর দিন একটা মানুষের মধ্যে চলতে থাকে চলতে থাকে চলতে থাকে, তখন ধীরে ধীরে তার মধ্যে সেক্সুয়াল থট চলে আসছে। সেক্সুয়াল মানে শুধুমাত্র ফিজিক্যাল না, কোন একটা জায়গায় ডিপ লেভেলে ইনভলভেশন, সেটাকে আমরা সেক্সুয়াল বলতেছি। তো সেক্সুয়াল থট তার মধ্যে চলে আসছে। তো এই সেক্সুয়াল থটটা আবার ফিজিক্যাল লেভেলেও দেখা যায়। এটা হয় কি, যখন এরা কোনো মহিলাদেরকে দেখতেছে বা মেয়েদেরকে দেখতেছে, উমেন দেখতেছে, তখন তাদের মধ্যে সেক্সুয়াল থট চলে আসছে। হ্যাঁ, সেক্সুয়াল থট আমাদের একটা রুব্রিক্স আছে, দেখেন খুব চমৎকার রুব্রিক্স, একটা মেডিসিন মেডোরিনাম। থট সেক্সুয়াল, ওমেন হি সিজ সেক্সুয়াল থট এট এভরি এভরি ওমেন হি সিজ সেক্সুয়াল থট তার মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, তার মানে এটা এরকম না, কিন্তু আবার এটা ভাবেন না যে যে মহিলা দেখতেছে সেটা মা বোন দেখে ফেলতেছে আর তার মধ্যে চলে আসতেছে, সেটা কিন্তু না। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তি তো খুব পটেনশিয়াল, প্রোডাক্টিভ, কিন্তু একজন মহিলা আসছে তার সামনে, আর তার মধ্যে সেক্সুয়াল থট আসছে, তার সাথে ডিপলি ইন্টিমেট হতে চাচ্ছে, তার সাথে কানেক্টেড হতে চাচ্ছে। বিষয়টা এরকম। বিষয়টা কিন্তু দেখেন, ওমেনের অর্থটা আমাদের জানা দরকার। ওমেন, ওমেন মানে কি? ওমেন কি বলেন তো দেখি, একটু চেষ্টা করেন। ওমেন, ব্রেন খাটান। ওমেন কাকে বলি আমরা? আচ্ছা, অনেকদিন বাড়ি ভাইয়ের গলা শুনি না, বাড়ি ভাইকে এই পার্টিসিপেট করতেও দেখি না, খালি বাড়ি ভাই উপস্থিত থাকে। ওমেন কি বলেন তো, ওমেন কাকে বলি আমরা? ওমেনের মানে কি, কেউ একজন বলেন। হ্যাঁ, আনিস ভাই বলেন, শুনতে পাইনি স্যার ডক্টর আনিস ভাই? জেনারেলি তো মহিলা স্যার, কিন্তু হ্যাঁ, সেটাই তো বলছি, তুমি তো চাইল্ড ভালো পারো, কিন্তু ওমেনটা কি সেটা বলো। এখানে অ্যাফেকশনেট হবে। অ্যাফেকশনেট হবে। আচ্ছা, ধন্যবাদ। আর আর কেউ? বাহুবল, যার বাহুবল কম। যার আর বাহুবল কম সেটা হলো ফিমেল। হুম, জি। ফিমেল আর ওমেলের মধ্যে তো একটু পার্থক্য আছে। আর কি, আর কেউ একজন বলেন। আচ্ছা, তাহলে হচ্ছে আবেগী, আবেগ যার বেশি আর কি। আবেগী, আবেগে বিবেক বাহুবল নষ্ট। কম এবং আবেগী দুটা এই মিলেই তো ডায়লগটা হবে, কি ছিল তাইলে জানো, হবে। আমি এটা আবেগে করি না বিবেকে করি, মহিলাটার ডায়লগ কি ছিল, মহিলার কথা মনে আছে? ওই যে চিটাঙে খুন টুন করার পরে, আমি এটা বিবেকে কাজ করি, কি একটা বলে, যে কথাটা ভুলে গেলাম। তো যাক, ওমেন কাকে বলে? আমাদের ডক্টর শামসুজ্জোহা ভাই কাছাকাছি আসতে পেরেছেন, থিঙ্কিংটা খুব খুব সুন্দর হয়েছে আপনার। আহ, মানে কি বলে, আপনার প্রসেসর অ্যাক্টিভ হচ্ছে ভালো, বুঝতে পারছি। ওনার ইয়ে থেকে আমি একটু কারেক্টেড করে দিচ্ছি। আমার মনে হয় যে আপনারা এরপরে ওমেন মানে এইভাবে চিন্তা করবেন। তো ওমেন মানে হচ্ছে এমন একজন পার্সন যে খুব ইমোশনের দিক থেকে সেন্সিটিভ থাকে, ইমোশনের দিক থেকে সেন্সিটিভ থাকে। এই মেডোরিনাম পার্সন কেন ওমেনের দরকার? কারণ সে এমন একটা পার্সনকে খুঁজছে যে তাকে বুঝতে পারবে, তাকে ইমোশনালি সেট আপ দিতে, মানে সাপোর্ট দিতে পারবে। আমি কি বুঝাতে পারলাম? ওমেন মানে হলো যারা ইমোশনালি সেন্সিটিভ,
ম্যান কিন্তু ইমোশনালি সেন্সিটিভ না। তাহলে ওম্যান মানে মানে একজন মেয়ে মানুষ, তার প্রতি সে অ্যাফেকশনেট হবে তা না, ইমোশনালি সেন্সিটিভ এমন কোন পার্সনের প্রতি যদি সে যদি পায়, মেরোনিয়াম পায়, তার মধ্যেও কিন্তু ওই সেক্সুয়াল থট, সেক্সুয়াল মানে আমি কি বলতেছিলাম যে অতপ্রত ভাবে জড়িয়ে পড়বে তার সাথে। এটা শুধুমাত্র ছেলে মানুষের সাথে, মেয়ে মানুষের সাথে তা কিন্তু না, ছেলেদের ক্ষেত্রে হতে হতে পারে। নতুনরা হয়তো বলবেন যে এটা আবার কি কথা বলেন, এখানে লেখাই আছে ওম্যান, আর আমি ম্যানকে নিয়ে নিব কেন? যেহেতু এটা মাইন্ডের মধ্যে আছে, আপনাকে মাইন্ডটাকে বুঝতে হবে। তাহলে ওম্যান হলো ইমোশনের দিক থেকে সেন্সিটিভ, যে তাকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে, দিতে পারবে। ওমেন হচ্ছে এমন পারসন যে ইমোশনালি তাকে নারিশমেন্ট করতে পারে, ইমোশনালি নারিশমেন্ট করতে পারে, নট ফিজিক্যালি, ইমোশনালি নারিশমেন্ট করতে পারে। এই রূপটা হচ্ছে এটাই থট সেক্সুয়াল। ওমেন হি সিজ সেক্সুয়াল থট এট এভরি। তাহলে এই রুব্রিক্সটা আমরা, যে মেয়ে দেখবে আর সেই মেয়ের প্রতি সেক্সুয়াল থট চলে আসবে, এই ক্ষেত্রে তাহলে আমরা নিব না। তাহলে আমরা নিব যে যে মহিলা তাকে নারিশমেন্ট দিতে পারবে, ইমোশনাল সার্টিফিকেট সাপোর্ট দিতে পারবে, এই রকম পার্সনের প্রতি তার একটা কানেকশন থাকবে, তার প্রতি একটা আগ্রহ তৈরি হবে, এটা আমরা দেখব। আমাদের আরেকটা রুব্রিক্স আছে, স্যাডনেস পলিউশন ফ্রম। স্যাডনেস পলিউশন ফ্রম। পলিউশন, আচ্ছা পলিউশন মানে তো আমরা জানি আসছি। তো আমরা বেসিক্যালি একটা রুব্রিক্স নিয়ে এই এখন না আরো কিছুদিন পরে আলোচনা করব, না তো আপনাদের এটা হজম হবে না, সেটা অ্যাডাল্টারাস। এখন আপনারা অ্যাডাল্টারাস মানে যা জানেন জেনে নেন, অসুবিধা নাই, কিন্তু আমি যখন অ্যাডাল্টারাস পড়াবো দেখবেন আপনাদের ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। তো মেডোরিনাম পার্সনরা বেসিক্যালি অ্যাডাল্টারাস। হ্যাঁ, অ্যাডাল্টারাসের বাংলা মানে কিন্তু আবার ব্যভিচারী। তো ওইভাবে দিয়ে আপনি কখনো এই রুব্রিক্সকে ইউজ করতে পারবেন না। তো এরা রিলেশনে জড়াতে চায়, কমিটমেন্টে থাকতে চায় না, অনেক রিলেশনে তারা জড়াতে চায়, কমিটমেন্টে থাকতে চায় না, এটা একটা বিষয়। তো এই রুব্রিক্সে আসি, পলিউশন। পলিউশন মানে কি? পলিউশনটা কি? আমরা পলিউশন কাকে বলি? বলতে পারি কি একজন পলিউশন কাকে বলি? ঘুরে ফিরে গেলে দুজন তিনজনে অ্যান্সার করছেন। দূষিত দূষিত দূষণ। দূষণ, ধন্যবাদ। পলিউশন মানে হলো, আমরা জানি দূষণ, তাহলে দূষণটা কি? আমাদের জন্য হার্মিং, হার্মফুল, ক্ষতিকারক। পলিউশন আমাদের জন্য ক্ষতিকারক। যেটা আপনার ন্যাচারাল গ্রোথ, আপনার সাধারণ ভালো লাগা, যেটা যেটা দিয়ে নষ্ট হবে, সেটাই পলিউশন। ধরেন যে এই যে আমরা প্যালেস্টাইনে আমরা দেখলাম কি কি দেখলাম, ফসফরাস বোমা ফেলতেছে, তাই না? ইসরায়েল ফসফরাস দিয়ে কি এনভায়রনমেন্টটাকে পলিউটেড করে ফেলতেছে। টক্সিক গ্যাস যখন রিলিজ হয়, তখন কি আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যায় না? সেটাকে আমরা কি বলি? এনভায়রনমেন্টাল পলিউশন। আমার সামনে যে পুকুরটা আছে, পুকুরটাতে আমরা রেগুলার ফেলি, ময়লা ফেলি, তারপরে পলিথিন ফেলি, দিয়ে এটা কি করতেছি আমরা? পুকুরটাকে পলিউটেড করে ফেলতেছি। তাহলে পলিউশনটা বুঝেছেন? পলিউশনটা হচ্ছে আমরা যেটার ন্যাচারাল গ্রোথটাকে নষ্ট করে ফেলেছি, যেটা যেটা পিউরিটি ছিল সবচেয়ে ভালো, ইয়ে হলো পিউরিটি, এটাকে আমরা কি ইমপিউরিটি বানায় ফেলতেছি। তো এটা কি বলতেছে? পলিউশন ফ্রম স্যাডনেস মানে কি? এটা নিয়ে আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, স্যাড হবেন, তাই তো? এদের ক্ষেত্রে কি হয়? তারা এই থিংসটাকে কন্ট্রোলে রাখে। তারা এটা তার সারাউন্ডিং এর সাথে এগ্রিবল না, তার ফ্যামিলি ইয়ে করে না, সেটাকে সাপোর্ট করে না, তারপরেও সে এটাকে কন্ট্রোলে রাখে, রেখে স্যাডনেস এর দিকে চলে যায়। আমাদের আরেকটা রুব্রিক্স আছে, স্যাডনেস সেক্সুয়াল ডিজায়ার, সাপ্রেস সেক্সুয়াল ডিজায়ার। ওই যে ছেলেটার কথা চিন্তা করেন, প্রজেক্টে তার ইনভলভমেন্টটা ছিল, অতপ্রত সে সবকিছু করেছে, এবার তার একটা ডিজায়ার ছিল, একটা ড্রাইভ ছিল, সেটাকে সাপ্রেসড করা হলো। সাপ্রেসড করার পরে সে কিন্তু স্যাডনেসে চলে গেল, ধীরে ধীরে ডালনেসে চলে গেল, মানে গতকালকের কেসের কথা বলতেছি। তো সেক্সুয়াল ডিজায়ার, স্যাডনেস সেক্সুয়াল ডিজায়ার। তো সেক্সুয়াল ডিজায়ার বা
সেক্সুয়াল শক্তিটা প্রদর্শন করতে গিয়ে তার এনার্জি, প্রচুর এনার্জি নষ্ট হয়ে যাচ্ছে, তার আইডেন্টিটি যখন সাপ্রেসড হয়ে যাচ্ছে তখন তার মধ্যে ফিলিংসটা তৈরি হয়ে যায়, সে গ্রহণ করতে পারে না। যে কাজগুলা অ্যালাউড না সে কাজগুলা মানুষ অ্যালাউ করতেছে না, করতে দিচ্ছে না, তখন তার মধ্যে স্যাডনেস চলে আসছে। এবং এই স্টেজ থেকে ধীরে ধীরে তার মধ্যে ওয়াইল্ডনেসে রূপান্তরিত হয়। দুইটা পোলার, একটা মাইল্ডনেস পোলার, একটা হচ্ছে ওয়াইল্ডনেস পোলার। সে ওয়াইল্ডনেসে চলে যাচ্ছে, স্যাডনেস সেক্সুয়াল ডিজায়ার পর থেকে। সেক্সুয়াল ডিজায়ারটা যখন সাপ্রেস হচ্ছে তারপর থেকে। আমাদের একটা রুব্রিক্স আছে, ওয়াইল্ড ফিলিং ইন হেড, ওয়াইল্ড ফিলিং ইন হেড, ওয়াইল্ড ফিলিং ইন হেড। সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসের ফলে ওয়াইল্ডনেস তার মাথায় চলে আসে। এই ওয়াইল্ডনেস স্টেট তার মাথার মধ্যে আসছে, তার মেন্টালিটির যে মানসিক অবস্থা, স্টেট মানে কি মেন্টাল অবস্থা, তাই না, মানসিক অবস্থা। এই ওয়াইল্ডনেস তার স্টেটের, এই ওয়াইল্ডনেস স্টেট তার মাথার মধ্যে আসছে এবং সে ধীরে ধীরে অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে যাচ্ছে। এবং তারপরে কি হচ্ছে, নাইটে তার ডিজায়ার গুলাকে ফুলফিল করছে। ঠিক আছে, ধরে নেন যে একটা ব্যক্তি যে সকাল থেকে সারাদিন রুটিন ওয়ার্ক করছে, রুটিন কার্যক্রম করছে, যেটা তার মোটেই ভালো লাগে না, অফিসিয়াল ডিউটি করতে ভালো লাগে না। আমি এখন জোর করে করে আপনাদের খালি রুব্রিক্স পড়াচ্ছি, আপনাদের ভালো লাগতেছে না, এরকমও হয়তো ভালোই লাগতেছে না, সারা দিন ধরে কি বাগার 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 করে কাজ করতে আর ভালো লাগতেছে না। আবার এই ব্যক্তি রাত্রেবেলা সে অনেক বেশি এক্সস্টেড হয়ে পড়তেছে, হ্যাঁ, তার এনার্জি লস হচ্ছে দিনের বেলা, কিন্তু তারপরে রাত্রে অ্যাক্টিভ হচ্ছে, মাইন্ড ওভার অ্যাক্টিভ হচ্ছে। তো এইভাবে যখন দিনের পর দিন চলতে থাকবে, ব্রেনেরও তো একটা ক্যাপাসিটি আছে, তার ইন্টেলেক্ট তখন ঠিক মতো কাজ করে না, ফাংশনিং করে না, তখন মেন্টাল এক্সারশনটা তখন কি করে, অ্যাগ্রাভেট করে। আমাদের রুব্রিক্স আছে মেন্টাল এক্সারশন, মেন্টাল এক্সারশন অ্যাগ্রাভেট, impossible crazy owing to the importance of his mind seems to the drive him। ঠিক আছে, গ্রাজুয়ালি মাইন্ডের মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা স্টেট তৈরি করে। এগুলো আমি জাস্ট বলতেছি বোঝানোর জন্য, হ্যাঁ, ও কেসের মধ্যে কখন আসবে তখন হয়তো এগুলো অনেক বিস্তারিত আলোচনা করা যাবে, কিন্তু আমি জাস্ট বুঝাচ্ছি। আপনারাও তো আবার অনেকেও চান যে খালি মাইন্ডের এই রুব্রিক্স গুলো অর্থ করে দেবো তাইলে হবে, কিন্তু আসলে অর্থ করে দেবো ইয়ে করে হয় না। আমরা যখন জার্নি পড়াই, জার্নি পড়াতে গেলে এরকম অল্প অল্প করে বলি, কারণ একটা রুব্রিক্সকে যদি অনেক করে ব্যাখ্যা করতে যাই তখন দেখা যাচ্ছে একটা মেডিসিনে 1 বছর পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এরা কি হচ্ছে, গ্রাজুয়ালি মাইন্ডের উপরে ইফেক্ট ফেলতেছে এবং এটা তাকে ইম্পর্টেন্ট স্টেটে, অনুর্বর স্টেটে নিয়ে চলে যাচ্ছে। তার ব্রেন আর পরবর্তীতে প্রোডাক্টিভ থাকতেছে না, তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আমাদের রুব্রিক্স আছে delusion torture, ride him her mind of the torture, she must do something to torture। তার মধ্যে মনে হয় delusion টর্চার চলছে, আমার উপর টর্চার চলছে। এটা হলে, এটা টর্চারটা কি, আমি এটা করতে চাচ্ছি কিন্তু আমাকে এটা করতে দেওয়া হচ্ছে না, আমি ওটা করতে চাচ্ছি, আমি ওখানে যেতে চাচ্ছি আমাকে যেতে দেওয়া হচ্ছে না, আমি শপিং মলে কাজ, আমার একটা পেশেন্ট বলতেছিল আমি শপিং মলে কাজ করতে চাচ্ছি, আমি এখানে শপিং মলে কাজ করতে যাচ্ছি আমাকে করতে দিচ্ছে না, আমি থিমোমোর প্লাজায় কাজ করতে যাচ্ছি আমাকে করতে দেওয়া হচ্ছে না, আমাকে বাধা দেওয়া হচ্ছে। এবং এটা তার সাথে চলতেই থাকে, তখন সে টর্চার ফিল করে এবং এটা তার মাইন্ডের মধ্যে ঢুকে থাকে। হ্যাঁ, এবার তার মধ্যে তৈরি হয় ডেলুশন ডুমড বিইং। ডেলুশন ডুমড বিইং, ডুমড মানে কি, ডুম মানে কি বলেন দেখি, ডুম মানে হলো সর্বনাশ, দ্বন্দ্বপ্রাপ্ত হওয়া, অনেকগুলা মানে আছে। ডুম আমি আসছি আলোচনায়। তো তারা যদি পলিউশনের মধ্যে দিয়ে যায়, মানে নিষিদ্ধ হার্মফুল ইম্পিউরিটি জিনিসের মধ্যে দিয়ে যায়, তার মনের মধ্যে নিষিদ্ধ আকাঙ্ক্ষা গুলো পালন করতে থাকে,
তাদের মধ্যে এরা যদি অ্যালকোহলিজম, যে অ্যালকোহলিজম নিয়ে আলোচনা করলাম, অ্যালকোহলিজমের মধ্যে থাকে, তখন তারা ফিল করে ধীরে ধীরে, একদম মানে চলতে থাকে একটা লেভেলে, যে তারা ফিল করে যে আমি তো কিছু ভুল করে ফেলেছি। তাদের মধ্যে ডুমড বিং তৈরি হয়ে যায়। ডুমড বিং যখন তৈরি হয়ে যায়, তখন তাদের মধ্যে প্রথমে আসবে রিমোর্স। আমাদের রুব্রিক্স আছে রিমোর্স, মাইন্ড রিমোর্স। রিমোর্স মানে কি জানেন কেউ? রিমোর্স, রিমোর্স, রিমোর্স আমরা কাকে বলি? হ্যালো, শোনা যাচ্ছে? জি জি, জি শোনা স্যার, যাচ্ছে। শুনে জি যাচ্ছি। স্যার শোনা যাচ্ছে। রিমোর্স আমরা কাকে বলি? স্যার পুনরায় ঘটা। হ্যাঁ, হ্যাঁ, অনুতপ্ত হওয়া, মানে অনুতপ্ত প্রচন্ড ভাবে। হওয়া। ধন্যবাদ। আমার ভিডিও তো আবার চলে গেল। একটু একটু এক মিনিট। কোন একটাই যেন সমস্যা হয়েছে। আচ্ছা যাক, এই ভিডিও ছাড়াই আমি কন্টিনিউ করি। হ্যাঁ, তো রিমোর্সটা কি, কি বললেন আপনি? প্রচন্ড অনুতপ্ত হওয়া, প্রচন্ড। প্রচন্ড অনুতপ্ত মানে রিগ্রেট নাকি? জি জি রিগ্রেট, জি। রিগ্রেট, রিগ্রেট মানে কি? অনুতাপ। রিগ্রেট ফিল, রিগ্রেট মানে অনুতাপ না, রিগ্রেট মানে অনু অনুতাপ। আমরা যদি ডিকশনারিতে বুঝতে যাই না, তাহলে এই রুব্রিক্স গুলো আমরা ইউজই করতে পারবো না। আমরা যদি অর্থ করে করে, লাইন বাই লাইন অর্থ করে করে এটাকে বোঝার চেষ্টা করি, ডেফিনেটলি এগুলো আসলে ইউজই করা যাবে না। রিমোর্সটা একটু ভালো করে বুঝেন, তারপরে ওই ডুমের ইয়েতে যাচ্ছি। রিমোর্স, রিমোর্স ফিলিংটা কিন্তু রিগ্রেট না। হ্যাঁ, এটা কিন্তু রিগ্রেট না। রিমোর্স আলাদা জিনিস, রিগ্রেট আলাদা জিনিস। রিগ্রেটের থেকে আরো ডিপ। হ্যাঁ, সরি, রিগ্রেট এটার থেকে আরো ডিপ। দুটো কিন্তু দুই জিনিস, কিন্তু আপনি যখন ডিকশনারি মিনিং করতে যাবেন, তখন কিন্তু একই মনে হবে। আমাদের রুব্রিক্স আছে কিন্তু রিগ্রেটও। আমার কাছে রুব্রিক্সটা লেখা নাই, না তো আমি লিখে দিতাম। তো দেখেন, আমি একটা উদাহরণ দিই। আপনি ধরেন যে 5 তলা বিল্ডিং এ থাকেন, টপ ফ্লোরে থাকেন। এবার টপ ফ্লোরে থেকে আপনি বাসা তাড়াহুড়া করে নামছেন, বাজারে যেতে হবে। এবার বাসায় তালা মেরে দিলেন। হ্যাঁ, মেরে দিয়ে নামছেন দোতলা তিনতলা, তিনতলা দোতলা এইভাবে নামতেছেন। নামে আসার পরে মনে, ওহো, চাবিটা কই? আপনি চাবিটা রেখে আসলেন। চাবি রেখে আসছেন আপনি বাসার মধ্যে, চাবি রেখেই আপনি তালা টিপে দিয়েছেন। চাবি ভিতরে রেখে আপনি ওই কি লক করে, এই কি বলে, ডোর লক করে দিয়েছেন। এবার আপনার মাথার মধ্যে কাজ করছে যে আমি বাসায় ঢুকবো কি করে। তখন আপনার মধ্যে কি ফিলিংস তৈরি হবে? তখন আপনার মধ্যে তৈরি হবে কিন্তু রিমোর্স না রিগ্রেট তৈরি হবে তখন? আমি বুঝাতে পারলাম? আছেন আপনারা আমার সাথে? জি জি, আসি আসি, এনে রিমোর্সই তৈরি হবে, অনুতাপ তৈরি হবে তো, যে আমি কেন বাসার ভিতরে রেখে আসলাম। তখন আমি কেন বাসার মধ্যে রেখে আসলাম, তাহলে স্যার আমাদের এটা রেগনেট, এটা কারণ সেটার রিগ্রেট, কাজকে। এটা রিগ্রেট। আচ্ছা, আমাদের এক ভাই বললেন, মানে শামসুজ্জোহা ভাই বললেন হচ্ছে রিমোর্স, আর আমাদের সিএম বলছে রিগ্রেট। এবার আপনারা একটু ভোট দেন, কে কোন দিকে আছেন। যারা রিগ্রেটের সাথে আছেন তারা আর লিখে, ও দুটোই তো আর। যারা রিগ্রেটের সাথে আছেন তারা রিগ্রেট লেখেন, যারা রিমোর্স আছেন তারা রিমোর্স লেখেন। কুইক লিখে ফেলেন 5 সেকেন্ডের মধ্যে। সবাই একটু নড়ে চড়ে বসেন। কি হলো, লিখছেন না কেন? একটু অ্যাক্টিভ হন। রিমোর্স মাত্র একজন দুজন লিখছেন, এইভাবে কি আর অ্যাক্টিভিটি হয়?
বানানগুলো লিখতে থাকেন। আচ্ছা যাক, বেশি কি হলো? বেশি হচ্ছে জয়যুক্ত হলো কি, রিমোর্স না রিগ্রেট? সমান সমান তো মনে হচ্ছে। সমান সমান, তার মানে আপনারা দুই পক্ষেই আছেন। এই যে চাবি ফেলে আসলাম, তখন আমার মধ্যে যা তৈরি হবে, আপনার মধ্যে যা তৈরি হবে সেটা হলো রিগ্রেট। বুঝছেন? সেটা হবে রিগ্রেট। আমি রিমোর্সের ব্যাখ্যা দিচ্ছি, রিগ্রেটটা বলি আর কি। রিগ্রেট, আপনার মনে হবে যে এরকম কাজ করার আগে বা ওই বাসায় ডোর লক করার আগে আমার সেটা চেক করা দরকার ছিল, আমার এটা চেক করা দরকার ছিল। এটা একটা ছোট্ট জিনিস, এটা একটা খুব সিলি মিস্টেক, এর জন্য আপনাকে রিগ্রেট হতে হচ্ছে। রিগ্রেটের কারণে সাফার শুধু আপনার আপনার হতে হচ্ছে। এবার কি করতে, সাফারটা কেমন দেখেন, আপনাকে তালা খোলার জন্য একজন টেকনিশিয়ান আনতে হবে। সে সে ওই যে তালা খোলার লোক থাকে, তাকে আনতে হবে, সে আপনার তো ইয়ে করতে হবে। এর জন্য কি আপনার এক্সট্রা মানি খরচ হবে, এক্সট্রা টাইম খরচ হবে, এক্সট্রা এনার্জি খরচ হবে। এটা হলো রিগ্রেট ফিলিং, এটাতে আপনি সাফার করছেন। আর রিমোর্স হচ্ছে, রিমোর্স না আমি আরো ব্যাখ্যা দিব, কিন্তু আমি ছোট্ট করে বলি। রিমোর্স হচ্ছে যখন আপনি অন্য কাউকে সাফার করাচ্ছেন। আমি উদাহরণ সহ বলবো, খালি এইটুকু বুঝে রাখেন। তো এই ধরনের ফিলিংস, রিমোর্সের ফিলিংস মেডোনিয়ামের মধ্যে আসে যখন তার কর্মকাণ্ডগুলা তার মাথার মধ্যে অশান্তি তৈরি করে, এবং অন্যরা বুঝতে পারে না যে, অন্যরা তো বুঝতে পারে না, ইভেন ডাক্তারও তো বুঝতে পারে না যে সেটা মেডোনিয়ামের আরেকটা পোলারিটি মেডোনিয়ামের দুইটা পোলারিটি না, আরেকটা পোলারিটি অন্যরা বুঝতে পারে না। তো যখন তারা দেখতে পায় যে তার ইনভায়রনমেন্ট তাকে মেনে নিচ্ছে না, তার ইনভায়রনমেন্ট তাকে শ্বাস নিতে দিচ্ছে না, সোজা কথা দম নিতে দিচ্ছে না, তখন সে অনেক বেশি রেগে যাচ্ছে। যেটা হলো অ্যাঙ্গার, অ্যাজমাটিক রেসপিরেশন উইথ, ওই বাচ্চাটাকে ঠিক মতো করতে দিচ্ছিল না, ওই যে বাচ্চা ছেলেটাকে ঠিক মতো পারফর্ম করতে দিচ্ছিল না। টিচাররা বলে দিয়েছে, টিচাররা ইয়ে থেকে সরি, টিচাররা ডাকছে বাবাকে, গার্জিয়ানকে, তাকে শাসাই দিল, তুমি যদি ফার্দার এরকম আচরণ করো তোমার বন্ধুদের সাথে, তোমাকে কিন্তু টিসি দিয়ে দিব। আর এইদিকে বন্ধু বান্ধব তো খালি খোঁচাতেই আছে। তার মানে কি, ইনভায়রনমেন্ট তাকে মেনে নিচ্ছে না, ইনভায়রনমেন্ট তাকে একটা স্পেস দিচ্ছে না, ইনভায়রনমেন্ট তাকে ঠিক মতো শ্বাস নিতে দিচ্ছে না। অ্যাজমাটিক রেসপিরেশন মানে কি? অ্যাজমাটিক রেসপিরেশন কি বলে, মেডিকেল টার্মে আমি ব্যাখ্যা করছি না, আমি ব্যাখ্যা করতেছি অ্যাজমাটিক রেসপিরেশনটাকে সাহিত্যের আঙ্গিকে, ডিকশনারিতে না, সূক্ষ্ম ভাবনাটা আমি বোঝাচ্ছি। অ্যাজমাটিক রেসপিরেশন মানে তার যা, সে যে বলতে চায় তা সে বলতে পারছে না, সে যা বলতে চায়, সে যা করতে চায় তা তাকে করতে দেওয়া হচ্ছে না, সে যা বলতে চায় তার ভিতরের যে জিনিসটা আছে সেটা সে সামনে আনতে পারতেছে না। রেসপিরেশন কি? আমরা রেসপিরেশন কাকে বলি? রেসপিরেশন হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের আদান প্রদান, তাই না, এক্সচেঞ্জ। রেসপিরেশনে কি হয়? শ্বাস প্রশ্বাস। রেসপিরেশনের বাংলাটা কি? শ্বাস প্রশ্বাস। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি, তাই না? তাহলে এই দুইটার ইয়েটা কি, মানেটা কি? এই দুটার মানে হচ্ছে আমরা অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে এক্সচেঞ্জ করতেছি। তো রেসপিরেশন মাইন্ড চ্যাপ্টারের মধ্যে আছে, তাহলে আমরা এটার অর্থটা কি নিব? আইডিয়া এক্সচেঞ্জ করা। আমার আইডিয়া এইভাবে বিজ্ঞানের প্রজেক্ট করতে হবে, এইখানে এইভাবে আসতে হবে, এটা এরকম হবে, এরপরে এই যাবে ওই যাবে, একটা প্ল্যানিং, তার আইডিয়া। সে অন্যের কাছে আইডিয়াও নিতে চায়। আমরা মেট্রোডের নামে কি দেখেছি? রিডিং ডিজায়ার, আইডিয়া নিতে চাই। ঠিক আছে? তো এরা আইডিয়া এক্সচেঞ্জ করতে পারছে না, তারা
তাদেরকে এক্সপ্রেস করতে পারছে না, সোজা কথা, তাদেরকে এক্সপ্রেস করতে পারতেছে না। হ্যাঁ, এবং সেটা তার এনভায়রনমেন্ট, তার পরিবেশ তাকে সেটা করতে দিচ্ছে না। এই পার্সন আরো জীবন্ত, আমরা লম্বা ভিডিওটা খোলা থাকলে ভালো হতো, আমাকে দেখতে পাইতেন। অনেক লম্বা একটা দম নিলাম কেন? আমরা কখন দীর্ঘভাবে শ্বাস নিই, কখন আমাদের অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন হয়, করে আমরা একটা হাই তুলতে যাই, অনেক অক্সিজেন নিচ্ছি, মানে কি সে পার্সন আরো বেশি ফুয়েল নিচ্ছে, আরো বেশি জীবন্ত হতে যাচ্ছে। ভালো করে বুঝেন, আরো বেশি জীবন্ত হতে যাচ্ছে। তখন আমরা ধরেন অনেক বেশি করতেছি, জগিং করতেছি, অনেক জোরে জোরে দৌড়াচ্ছি, তখন অক্সিজেন নিচ্ছি কেন? আরো বেশি লাইভ হতে চাচ্ছি। এইরকম সিচুয়েশনে তার মধ্যে অ্যাঙ্গার তৈরি হচ্ছে কেন? কারণ সে ওই রেসপিরেশনটা নিতে পারছে না, শ্বাস প্রশ্বাসটা নিতে পারতেছে না, তার আইডিয়াটা এক্সচেঞ্জ করতে পারতেছে না। আমাদের আরেকটা রুব্রিক্স আছে, অ্যাঙ্গার রেসপিরেশন ডিফিকাল্টি উইথ, অ্যাঙ্গার রেসপিরেশন ডিফিকাল্টি উইথ। যখন আমার আইডিয়া, আমার থিঙ্কিং, আমার থট আমি আপনাকে দিতে পারতেছি না, বা আপনি আপনারটা আমাকে সহজে দিতে পারতেছেন না, তার এটাই তো রেসপিরেশন। এখানে ডিফিকাল্টি যখন হয়ে যাচ্ছে, কাঠিন্যতা যখন চলে আসছে, তখন আমার মধ্যে অ্যাঙ্গার তৈরি হয়ে যাচ্ছে, আমার রাগ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার সেই রেসপিরেশন যখন তাদের মধ্যে মিউচুয়াল এক্সচেঞ্জে হয়, মিউচুয়াল এক্সচেঞ্জ হয়, ইমোশনের মিউচুয়াল এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, তখন কিন্তু সে ভালো বোধ করে। কিন্তু যখনই তার মধ্যে কন্ট্রাডিকশন চলে আসে, কারণ তো এরা তো খুব ইগোইস্টিক পারসন। এই এই ছেলেটার ইয়েটা কিভাবে তৈরি হলো? ছেলেটা মানে আমরা কি দেখেছি, মেডোরিনাম পারসন তো হাই স্পিরিটেড। হ্যাঁ, ওই যে গত দিনের আগের দিনের কেসটা থেকে হাই স্পিরিটেড। এরা কি করতেছে, মহিলা কি করলো, ননদের বিয়ে, ডেলিভারি হয়েছে, ডেলিভারি হওয়ার পরে সে সব কাজ করছে, কাকে কোথায় থাকতে দিতে হবে, কি করতে হবে, শাড়ি কি হবে, হ্যান ত্যান, এই যে সব করতেছে, এই যে সব লোড নিয়ে করতে করতে যখন অনেক বেশি যে করে, তার মধ্যে অনেক বেশি ইগো তৈরি হয়ে যায়, অনেক বেশি ইগো তৈরি হয়ে যায়, অনেক বেশি হটি ভাবটা চলে আসে। আর সেখানে যদি কারো কন্ট্রাডিকশন হয়ে যায়, সে সেটা করতে পারে না, টলারেট করতে পারে না, তখন হচ্ছে আমাদের মধ্যে, তখন আমরা রুব্রিক্সে পাই অ্যাঙ্গার কন্ট্রাডিকশন ফ্রম। আপনারা বিভিন্ন সিচুয়েশনে মেডোরিনামকে দেখতে পারেন। আজকেরই একটা রিসেন্ট ঘটনা বলি, আমাদের একজন টিচার, আমাদের কলেজে একটু ঝামেলা আছে, কোন একটা সংগঠন আমাদের কলেজের বিল্ডিং হতে দিবে না, এরকম কিছু ঝামেলা করতেছে আর কি। তো এই ইয়েটা হলো দীর্ঘদিন আগে কলেজের নামে বরাদ্দকৃত একটা জমি, প্রায় 1 বিঘার মতো। তো দেখা যাচ্ছে যে কাগজপত্র এর আগের যারা প্রশাসন ছিল তারা ওইভাবে মেনটেন করতে পারেনি। তো এর জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সে অনেক খেটে খুঁটে, মানে ওই যে যতগুলা কাগজ টেবিলে দেখালো, ওইটা তো আমার পক্ষে সম্ভবই না, এত এক গাদা গাদা ডকুমেন্ট সে বিভিন্ন জায়গা থেকে, ডিসি অফিস, ভূমি, আরডিএ, বিভিন্ন জায়গা থেকে সে কালেক্ট করে নিয়ে আসছে। নিয়ে এসে সে জাস্ট প্রিন্সিপালের সামনে চালিয়ে দিল। এটা কেন করলো? কারণ ওই যে তার হাই স্পিডনেস, সে সবকিছু করেছে, ইগো, তোমরা পারোনি, আমি পেরেছি। তো মেডোরিনাম এই ইগোটা দেখায়, এবং সে ইন্টার্নি নিয়ে কোন একটা কথা হচ্ছিল, সে খুব, না এটা কেমন করে হবে, সে একদম প্রিন্সিপালের উপরেও সে একটা দেখাই দিল। তো আমি এটা, আমার এখানে স্টুডেন্ট আছে, আপনারা আপনাদের এই, আমি উদাহরণের স্বার্থে কথাটা বললাম, সে এটা কেন করলো? ওই যে ইগোটা তার বুস্ট আপ হলো, তার হটিনেসটা ইগো বুস্ট আপ হয়ে চলে আসছে। কেন আসছে? আমি তো করেছি। সে যে কাজটা করেছে টেমারেটি কিকের মতনই, সে কিক করেছে, একটা কিক নিয়ে আমাদের আরো রুব্রিক্স আছে, সে কিক করেছে, এবং সে তার ইগোটাকে এইভাবে দেখাচ্ছে। মেডোরিনামের মধ্যে আমরা এই ইগোটাকে এইভাবে পাই। তো নানান সিচুয়েশনে নানান ভাবে তার ইগো দেখায়, আমি এটা করব না, আমি এটা ওটা নিব না, এটা হবে না, এটা সম্ভব না, এইভাবে হবে না, ইন্টারনিকে এইভাবে ছাড়া যাবে না, পরীক্ষা এইভাবে হতে হবে, এই পারবো না, এই যে এই ধরনের ওয়ার্ড তার মুখ থেকে পাওয়া যায়। আমরা বুঝবো, আমরা বোঝার চেষ্টা করব, আমরা যদি ফিলিংসটা না বুঝি, এই ওয়ার্ড গুলা দিয়ে আপনি কিন্তু প্রেসক্রিপশন করতে পারবেন না। মেডোরিনাম একটা খুব ভালো
রুব্রিক্স আছে, একটাই সেটা হলো বেড রিফিউজ টু গো টু বেড। বেড রিফিউজ টু গো টু বেড, বেডে যেতে তারা রিফিউজ করে। ঠিক আছে, বাচ্চাদের মধ্যে বিহেভিয়ারাল প্রবলেম দেখা যায়। আমি আসছি আলোচনায়, যদি সময় চলে যাচ্ছে। এই বাচ্চারা প্যারেন্টসরা কি বলে সেটা সহজে নিতে চায় না, সবার কথা শুনবে, বাপ মা যা বলবে একদম পুরো উল্টা। আমাদেরও বাচ্চা, মানে আপনাদের অনেকেরই আছে এরকম, দেখবেন। তার জন্য যা কিছু ভালো, হ্যাঁ, যা কিছু তার সে ওভার অ্যাক্টিভ, সারাদিন খেলাধুলা নিয়ে ব্যস্ত, সারাদিন পড়ালেখা করতে চাইবে না, কিন্তু মানে খেলাধুলা এটা করছে ওইটা করছে। ইভেন বাবা মা এসে বলে যে এত শাসন করে, এত মারি পিটি, পড়ালেখা করতে চায় না। ভালো ভালো খাবার দেন, খাবে না। ভালো ভালো ডিম দেন, দুধ দেন, খাবে না। ধীরে ধীরে ফলে কি হচ্ছে, তার ওয়েট লুজ হওয়া শুরু হচ্ছে। এবং পড়ালেখার কথা যখনই বলা হবে, তারা খুব বাজেভাবে রিয়াক্ট করবে, খারাপ ভাবে রিয়াক্ট করবে। আমি একটা অটিস্টিক বাচ্চার কথা বলি। এই বাচ্চাটা আসছিল, হ্যাঁ, লকডাউনের পরপরই। তো এই লকডাউনের কারণে তার যত অ্যাক্টিভিটিস সব বন্ধ হয়ে গেছিল। মানে এই অটিস্টিক বাচ্চাদের এখানে একটা আলাদা আছে, স্কুল আছে, সব জায়গায় আছে, বড় বড় শহরগুলোতে আছে এখন, যেহেতু গভর্নমেন্ট অনেক বেশি প্রায়োরিটি দেয়। তো অটিস্টিক বাচ্চারা আপনারাও ট্রিট করতে পারবেন, এবং অনেক বিহেভিয়ার তাদের মধ্যে চেঞ্জ হয়ে যায়। আমার আমার অনেক কেস আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো, আচরণই চেঞ্জ হয়ে যায়। তো যাক, এই বাচ্চা, মানে এই টাইপের বাচ্চাগুলোর অনেক বেশি সাপোর্ট লাগে, এনভায়রনমেন্টাল সাপোর্ট লাগে। ঠিক আছে, তারা স্কুলে সেটা পায়। তো করোনার কারণে স্কুলে যাওয়া বন্ধ, স্কুলে যেতে অনেক ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে, খেলাধুলা করায়। আমাদের জেনারেল স্কুলের মতন কিন্তু ওই স্কুলগুলোতে পড়ালেখা হয় না, একটু স্পেশাল কেয়ার নেওয়া হয়। তো করোনার কারণে সে সারাদিন বাসায় বন্ধ, রুমের মধ্যে বন্ধ। তখন ধীরে ধীরে সে মোবাইলে অ্যাডিক্টেড হয়ে পড়ে, মোবাইলে অনেক বেশি ইনভলভ হয়ে পড়ে। এই বাচ্চার মধ্যে পিকিউআরএস, মানে পিকুলারিটিটা হলো, এই বাচ্চা করে কি, এই ওর মায়ের মোবাইল নিয়ে করে, মায়ের আছে আর কি, ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে পড়ে। ঢুকে সে ওই মেসেজ দেয়, এই একটু একটু লিখতে পারে, এর তো খুব ট্যালেন্ট। মেসেজ দিল, এখন দেখা যাচ্ছে একজনকে মেসেজ দিল, ওই মেসেজের রিপ্লাই যদি কেউ না করে, বাস সাথে সাথে সে অস্থির হয়ে যায়, ভায়োলেন্ট হয়ে যায়, রেস্টলেসনেস হয়ে পড়ে। সে বারবার খালি মোবাইল চেক করতে থাকে, আসলো কিনা, আসা। ধরেন নতুন প্রেমে পড়লে যা হয়, নতুন আপনি কারো, আপনাদের প্রেমের অভিজ্ঞতা আশা করি সবারই আছে, কারো প্রেমে পড়ে গেলেন, ছেলে হোক মেয়ে হোক, তখন কি হয়, বারবার খালি মোবাইলটা চেক করতে ইচ্ছা করে, দেখি না আসলো কিনা। একদম এইরকম অবস্থা, সে খুব বেশি রেস্টলেসনেস, বারবার চেক করতেছে। কেন মা কেন আনসার করলো না, ফুপু কেন কথা বললো না, চাচা কেন করলো না, এই বারবার মাকে করতে থাকে। এরকমটা তার মধ্যে চলতেই থাকে। এর মধ্যে যদি বাপ মা বলে বাদ দাও, এটা করো, এই কাজ করতে হবে, ওইটা করো, সে ওগুলা কিচ্ছু করবে না। সে খুব ভায়োলেন্ট, খুব গালাগালি গালমন্দ করে, এবং খুব রাগ ঝাড়ে। ঠিক আছে, বাবা মাকে কামড়াতে যায়, আবার নিজের হাতও কামড়ায়, নিজের হাতও সে কামড়ায়। ঠিক আছে, বাপ মা যেটা বলবে, বাপ মা যদি বামে বলে, সে যায় ডানে। এইরকম একটা অবস্থা, কিছুই করতে চায় না। তো আমাদের একটা রুব্রিক্সও আছে, খুব সুন্দর রুব্রিক্স, বিহেভিয়ারাল প্রবলেম চিলড্রেন ইন, বিহেভিয়ারাল প্রবলেম চিলড্রেন ইন। তারপরে হচ্ছে আরো রুব্রিক্স আছে, ও এই বাচ্চার মধ্যে ছিল বাইটিং ফিঙ্গারস। বাইটিং ফিঙ্গারস এগুলো ফিজিক্যাল লক্ষণ, কিন্তু মেন্টালের মধ্যে আমরা কিভাবে নেব? বাইটিং ফিঙ্গারস, ফিঙ্গার মানে কি, ফিঙ্গার কি বলেন তো? আমরা ফিঙ্গার বলতে কি বুঝি? আঙুল। আঙ্গুল। আঙ্গুল। আঙ্গুল দিয়ে কি করি আমরা? আঙ্গুল দিয়ে কি করি? ভিডিও তো নাই, ভিডিও থাকলে দেখাতাম। আঙ্গুল দিয়ে কি করি বলেন তো? এই ওইদিক যাও, আঙ্গুল দিয়ে দেখাই, ওই ওইদিক যাও, পেছনে দেখা দাও, দিক দেখাই দিই, নির্দেশনা দিই, তাই না? আঙ্গুল দিয়ে। আঙ্গুল দিয়ে কি, আঙ্গুলটা কেন ইউজ করা হয়? ডাইরেকশন দেওয়ার জন্য, নির্দেশনা দেওয়ার জন্য, তুমি এটা করো, ওটা করো, এখানে যাও, ওখানে যাও। এই পার্সন কি করছে, যে এই ডিকটেশন দিচ্ছে, এই নির্দেশনা দিচ্ছে, তাকে কামড়াচ্ছে। তাহলে দেখছেন আমরা কিভাবে কি নিতে পারি রুব্রিক্স।
যে ডিকটেশন দিচ্ছে তাকে কামড়াচ্ছে, বাইটিং ফিঙ্গার, বাইটিং ইন হ্যান্ডস। আমাদের রুব্রিক্স আছে বাইটিং হ্যান্ডস। হ্যান্ডস কি? হ্যান্ড মানে কি বলেন? আমি তো ফিঙ্গার বুঝালাম, হ্যান্ডটা আপনারা একটু বুঝান। হ্যান্ডটা কি? স্যার সাপোর্ট। হ্যাঁ, হ্যান্ড হলো সাপোর্ট, যে আপনার হাত ধরে রাখে, আপনার পার্টনার, যার কাছ থেকে আপনি সাপোর্ট করছেন, যারা আপনার খারাপ সময়ে বা তার খারাপ সময়ে তাকে হোল্ডিং করে রাখে, ধরে রাখে, তাদেরকে সে বাইট করছে। আপনি হাত কামড়ায় নিয়ে নিলেন সেটা না, দেখেন আমরা কত ডিপ লেভেলে নিতে পারি। এগুলা উদাহরণ সহ না বললে, অনেক বড় ব্যাখ্যা না দিলে কিন্তু এগুলা বোঝা সম্ভব না, আসেও না। বাইটিং চিলড্রেন ইন, বাইটিং নেল চিলড্রেন ইন, বাইটিং নেলস চিলড্রেন ইন, আমাদের রুব্রিক্স আছে। ঠিক আছে, একজন কামড়াচ্ছে ইয়েতে, সেটা আপনি ফিজিক্যালের মধ্যে নিয়ে নেন, ফিজিক্যালের বাইটিং এ নেন, কেন মাইন্ডের মধ্যে নেবেন? তাহলে মাইন্ড নিশ্চয়ই আলাদা একটা ইয়ে করে। বাইটিং নেলস, এটা আমরা কখন নিই? এটা হলো টিমিডিটি প্রকাশ করার একটা এক্সট্রিম লেভেল, নার্ভাসনেস প্রকাশ করার একটা এক্সট্রিম লেভেল। কখন তারা নার্ভাস দিয়ে থাকে? যখন তাদের মধ্যে কনফিডেন্স থাকে না, বাচ্চার মধ্যে কনফিডেন্স থাকে না, এরকম অবস্থাকে নির্দেশ করে এই বাইটিং নেলস চিলড্রেন ইন।